দিস ইজ শিল্পী, ইউ আর ওয়াচিং জেম টিউটোরিয়াল। সকলকে স্বাগত জানাই। ভারতের সংবিধানটা মাতৃভাষায় ইন পয়েন্ট অফ এক্সাম ভিউ থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, একদম গল্পের ছলে, উইথ এমসিকিউ প্যাটার্নের সঙ্গে। ইন্ডিয়ান কনস্টিটিউশন শেখার জন্য এটা আমার পর্ব নাম্বার হচ্ছে 4। এই পর্বে আলোচনা হবে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, মৌলিক কর্তব্য, এছাড়াও এমসিকিউ এর প্র্যাকটিস সেট। তো শুরু করা যাক, চলো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। প্রত্যেকটি রাষ্ট্রের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা। ভারতকে একটি জনকল্যাণকামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে ভারতের সংবিধান রচয়িতাগণ সংবিধানের 4th অধ্যায়ের 36 থেকে 51 নং ধারায় কতগুলি নীতির সংযোজন করেছেন। এই নীতিগুলিকে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বলা হয়। এই ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি বা ডিপিএসপি বলতে কি বোঝায়? এই ডিপিএসপি বলতে বোঝানো হয়েছে যে ভারত সরকার যখন কোনো নীতি নির্ধারণ করে বা যখন কোনো আইন বা বিল তৈরি করে, তখন রাষ্ট্রেরও কিন্তু কিছু কিছু নিয়ম নীতি মেনেই এই আইন বা বিল পাশ করতে হয়। আর এই সবগুলি কিন্তু রয়েছে এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মধ্যে। এছাড়া একটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, দেখো যে ভারতের সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি সংযোজন করা হয়েছে? তাহলে উত্তর হয়ে যাবে 36 থেকে 51 নং ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সংযোজন করা হয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরে দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির উৎস। ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত। খুব ইম্পর্টেন্ট কিন্তু। দেখো এখানে প্রশ্ন আসে, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি কোন সংবিধান থেকে গৃহীত হয়েছে? তাহলে হয়ে যাবে আইরিশ সংবিধান বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। এছাড়াও মনে রাখবে ডক্টর বি আর আম্বেদকর এই নীতিগুলিকে কিন্তু নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে উল্লেখ করেছে। এই নোবেল ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধানের মহৎ উদ্দেশ্য, এই কথাটি কিন্তু ডক্টর বি আর আম্বেদকর উল্লেখ করেছেন। খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। পরে দেখো নির্দেশাত্মক নীতির বৈশিষ্ট্য। প্রথমেই দেখো আছে দেশের সামাজিক অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা। দেশের সামাজিক অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা অর্থাৎ দেশের প্রতিটি নাগরিক অর্থনৈতিক উন্নতিতে স্বাধীনভাবে কাজকর্ম করতে পারবে। পরে দেখো এই নীতিগুলি জনকল্যাণ রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেটের ধারণাকে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে। অর্থাৎ নাগরিক অধিকারের সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে রাষ্ট্রের কী কী কাজ করা উচিত এবং কী কী কাজ করা উচিত নয়, এই নির্দেশমূলক নীতিগুলি সেই সম্পর্কে বিভিন্ন ইতিবাচক নির্দেশ কিন্তু দিয়ে থাকে। পরে দেখো রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি নন জাস্টিসিয়াবেল বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, নন জাস্টিসিয়াবেল। এই নন জাস্টিসিয়াবেল অর্থাৎ
কোনো একটি বিল বা আইন পাশ করতে গেলে রাষ্ট্রকে কিছু নিয়ম নীতি মেনেই সেই বিল বা আইনটি পাশ করতে হয়। যদি কোনো কারণে রাষ্ট্র কোনো নিয়ম না মেনেই কোনো বিল বা আইন পাশ করে, তবে আমরা কিন্তু কোর্টে গিয়ে কোনো রকম মামলা করতে পারবো না। কারণ রাষ্ট্র যদি চায় যে নিয়ম নীতি মেনে কোনো বিল পাশ করবে, তবে তা করতে পারে। আবার যদি চায় যে কোনো নিয়ম নীতি না মেনেই সেই বিল বা আইন পাশ করবে, তবে কিন্তু সেটিও করতে পারে। এক্ষেত্রে আমরা কোনো রকম মামলা করতে পারবো না। এই জন্যই বলা হয়েছে যে নন জাস্টিসিয়াবেল। এই রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলিকেই কিন্তু বলা হয়েছে নন জাস্টিসিয়াবেল বা আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। পরে দেখো, এই নীতিগুলি প্রতিটি সম্প্রদায়ের উন্নতির কথা বলে। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নির্দেশমূলক নীতিগুলি জনকল্যাণকামী সমাজ ব্যবস্থা গড়ে তোলার পক্ষপাতী। এই নীতিগুলি কিন্তু সর্বস্তরের অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে সমান গুরুত্ব আরোপ করে। সামাজিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সমান গুরুত্ব কিন্তু আরোপ করে। পরে দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহ। দেখো, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি 36 থেকে, প্রথমেই দেখো আমরা বলেছিলাম যে 36 থেকে 51 নং ধারায় সেগুলি সংযোজিত হয়েছে। এর মধ্যে যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলির দেওয়া আছে, দেখো ধারাগুলি। প্রথমেই দেখো দেওয়া আছে আর্টিকেল 38, অর্থাৎ 38 নং ধারা। জনকল্যাণের উদ্দেশ্যে একটি সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠা ও সুরক্ষা প্রদান করা। অর্থাৎ সামাজিক ও রাষ্ট্রনৈতিক ন্যায়ের ভিত্তিতে একটি সমাজ ব্যবস্থা গঠন করে জনকল্যাণ সাধনে কিন্তু সচেষ্ট করা। পরে দেখো আর্টিকেল 39-এ আছে নারী ও পুরুষ নির্বিশেষে একই কাজের জন্য সমপরিমাণ বেতন প্রদানের নীতি গ্রহণ করা। অর্থাৎ সর্বস্তরের মানুষদের আয়ের বৈষম্য নিবারণ করতে হবে। অর্থাৎ নারী এবং পুরুষ যেই কাজ করুক না কেন, নারী পুরুষের দুইজনের জন্যই কিন্তু সমপরিমাণ বেতন প্রদানের নীতি গ্রহণ করা হয়েছে এই আর্টিকেল 39-এ। পরে দেখো আর্টিকেল 40, গ্রাম পঞ্চায়েত গঠন করা। এই গ্রাম পঞ্চায়েত গঠন করা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত গঠনের মাধ্যমে গ্রামীণ যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসনের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে গ্রাম পঞ্চায়েত গঠন করতে হবে। দেখো আর্টিকেল 44, সমস্ত নাগরিকদের জন্য অনুরূপ আইনি ব্যবস্থা অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড গ্রহণ করা। অর্থাৎ রাষ্ট্রের সকল নাগরিকের জন্য অভিন্ন দেওয়ানবিধি চালু করা। অর্থাৎ আইনের চোখে সকল নাগরিকই কিন্তু সমান। আইনের চোখে সকল নাগরিক সমান। আর্টিকেল 48-এ দেখো লেখা আছে যে কৃষি ও গবাদি পশু পালনের উন্নয়ন বিষয়ক নীতি গ্রহণ করা। অর্থাৎ গরু বাছুর প্রভৃতি যে হিতকারী গৃহপালিত পশু ও অন্যান্য দুগ্ধবতী ও ভারবাহী যে পশু, সেই পশু হত্যা বন্ধ করার যে নীতি, সেটি রয়েছে কিন্তু এই 48 নং ধারায়। পরে দেখো আর্টিকেল 48-এ পরিবেশ উন্নয়ন, অরণ্য রক্ষা ও বন্য পশু সংরক্ষণ বিষয়ক নীতি গ্রহণ করা। অর্থাৎ সামাজিক উন্নয়ন, বন রক্ষা করা, পরিবেশ রক্ষা করা, বন্য পশুদের রক্ষা করা, তাদের যাতে হানি না হয় এমন কাজ করা যাবে না। তাই ভারতবর্ষ জুড়ে সংরক্ষিত বন অর্থাৎ রিজার্ভ ফরেস্ট তৈরি করা হয়েছে এই আর্টিকেল 48-এতে। 48 দেখো, 48-এর পরে দেখো আর্টিকেল 49, ঐতিহাসিক স্মারক ও জাতীয় গুরুত্ব বিষয়ের সংরক্ষণ করা। অর্থাৎ সমস্ত ঐতিহাসিক স্থান ও স্মারক, বা স্মারক বলতে আমরা বুঝি লিপি,
স্মারক বা লিপি এবং স্থাপত্য ধ্বংসের হাত থেকে কিন্তু রক্ষা করতে হবে। এগুলি কিন্তু রয়েছে এই আর্টিকেল 49। দেখো আর্টিকেল 50, শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ করা। অর্থাৎ রাষ্ট্র শাসনের সাথে বিচার বিভাগের কিন্তু শাসন যুক্ত থাকবে না। রাষ্ট্র শাসনের সাথে বিচার বিভাগীয় শাসন কিন্তু যুক্ত থাকবে না এবং নিজের পদাধিকার বল এখানে প্রয়োগ করতে পারবে না। যেমন ধরো কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট কোনো কিছুই যুক্ত নেই। পরে দেখো আর্টিকেল 51, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা। অর্থাৎ রাষ্ট্রের কর্তব্য হবে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা এবং অন্যান্য রাষ্ট্রের মধ্যে কিন্তু ন্যায়সঙ্গত ও সম্মানজনক সম্পর্ক রক্ষা করা। এগুলি কিন্তু রয়েছে এই আর্টিকেল 51-তে। তাহলে 36 থেকে 51 নং যে ধারাগুলি, সেই ধারাগুলির মধ্যে যেগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি আলোচনা করলাম। এবার পরে দেখো মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিস। প্রথমেই দেখো ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ধারণাটি মূল ভারতীয় সংবিধানে ছিল না। অর্থাৎ 1950 সালে 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয় তখন কিন্তু এই মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস এই ধারণাটি কিন্তু ভারতীয় সংবিধানে ছিল না। পরে দেখো ভারতীয় সংবিধানে কিন্তু ছিল না, মনে রাখবে। পরে দেখো 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের 4th এ অংশে অর্থাৎ পার্ট 4A 51A নং ধারায় মৌলিক কর্তব্য সংযোজিত হয়। খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, যে কত সালে এবং কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। তাহলে মনে রাখবে 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য সংযোজিত হয়। পরে দেখো মৌলিক কর্তব্যগুলি শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে দেখো এটাও খুব ইম্পর্টেন্ট, যে প্রশ্ন আসে মৌলিক কর্তব্যগুলি কোন কমিটির সুপারিশ অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে হয়ে যাবে উত্তর শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। পরে দেখো মৌলিক কর্তব্যগুলি সোভিয়েত রাশিয়ার সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। এটাও খুব ইম্পর্টেন্ট, যে মৌলিক কর্তব্যগুলি কোন সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সোভিয়েত রাশিয়ার সংবিধানের অনুকরণে গৃহীত হয়েছে। পরে দেখো 1976 সালে মৌলিক কর্তব্য ছিল 10টি। তাহলে 1976 সালে মৌলিক কর্তব্য ছিল 10টি। পরে 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার বাধ্যতামূলক করা হয়েছে। এই মৌলিক কর্তব্যগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য কিন্তু নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রথমে ছিল দেখো 10টি মৌলিক কর্তব্য, পরে হয় কিন্তু 11টি মৌলিক কর্তব্য। সংবিধানের মৌলিক কর্তব্য সমূহ প্রথমেই দেখো আছে যে সংবিধান পালন করা, অর্থাৎ প্রত্যেক নাগরিকের কর্তব্য হচ্ছে যে সংবিধানের সকল বিষয় পালন করা। সংবিধান, রাষ্ট্রীয় আদর্শ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে আমাদের মান্য করা। অর্থাৎ যখন জাতীয় সঙ্গীত জনগণ মন গাওয়া হয় বা জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তখন প্রত্যেকের উচিত কিন্তু দাঁড়িয়ে
সম্মান জানানো। এই সংবিধান পালন করা হচ্ছে আমাদের একটি মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। এছাড়াও দেখো আছে, জাতীয় পতাকা উত্তোলনের সময় দেখতে হবে যাতে পতাকা পরিচ্ছন্ন হয়, নোংরা, কুচকানো এবং ছেঁড়া পতাকার উত্তোলন করা চলবে না। যদি ছেঁড়া অবস্থায় পতাকা রাস্তা বা কোথাও পড়ে থাকতে দেখা যায়, সঙ্গে সঙ্গে টুকরোটি একত্রিত করে কিন্তু মাটিতে পুঁতে দিতে হবে, যাতে কারো পায়ে না লাগে। সংবিধানের নিয়ম কানুন এগুলি সবগুলি কিন্তু আমাদের মেনে চলা উচিত। এই সবগুলি কিন্তু আমাদের নৈতিক কর্তব্য। এটা কিন্তু কেউ শিখিয়ে দেবে না, এটা যার যার নিজের। পরে দেখো, আদর্শ পালন করা, অর্থাৎ স্বাধীনতা লাভের জন্য আমাদের দেশে যে সকল ভারতবাসী আন্দোলনে যোগ দিয়েছিলেন তাদের প্রত্যেককে সম্মান প্রদান করা ও তাদের প্রতি শ্রদ্ধা ও আদর্শ পালন করা। 3 দেখো, দেশের অখণ্ডতা ও একতা বজায় রাখা, অর্থাৎ প্রত্যেক নাগরিকের কর্তব্য দেশের একতা বজায় রাখা। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া না করা, ধর্ম, ভাষা এই সব ভাবনা থেকে দূরে থাকা, দেশের সাম্প্রদায়িকতা কিন্তু রক্ষা করা। 4 দেখো, দেশকে রক্ষা করা। দেশকে রক্ষা করা সকল নাগরিকেরই কিন্তু কর্তব্য। সেনাবাহিনীতে যোগ দিয়ে আমাদের দেশের জন্য সেবা করা উচিত, কিন্তু সেটা কিন্তু অনেকেই করে না, করতে চায় না। দেশের সংকটকালে সকলকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে আমাদের সকলকেই। দেশের শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় রাখা আমাদের কর্তব্য। এগুলি কিন্তু মৌলিক কর্তব্যের মধ্যে আমাদের পড়ে। পরে দেখো, সংরক্ষণ ও সমান ভ্রাতৃত্ববোধ। সকল ভারতবাসীর নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগানো কিন্তু প্রয়োজন, খুবই প্রয়োজন, যাতে যে কোনো ধর্ম, ভাষা, উৎসবে এর প্রভাব না পড়ে। মহিলাদের সম্মানহানি না ঘটে এমন সব প্রথা ত্যাগ করা কিন্তু উচিত। পরে দেখো, 6 দেশের গৌরব রক্ষা করা। এই দেশের গৌরব রক্ষা করা অর্থাৎ আমাদের মিশ্র সংস্কৃতির ঐতিহ্যকে মূল্য দেওয়া ও তাকে রক্ষা করা কিন্তু আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, পৃথিবীর পবিত্রতম ও মূল্যবান ঐতিহ্যের অন্যতম। এই ঐতিহ্য কিন্তু পৃথিবীর ঐতিহ্যেরও অংশ। 7 দেখো, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদগুলিকে রক্ষা করা। আমাদের চারপাশের প্রাকৃতিক সম্পদ যেমন বন, জলাশয়, নদীনালা, বন্যপ্রাণী এদেরকে রক্ষা করা আমাদের কিন্তু প্রত্যেকেরই কর্তব্য। প্রাকৃতিক সম্পদ রক্ষা হলেই কিন্তু মানব জাতি সুরক্ষিত হবে। বন রক্ষা করার সাথে সাথে সবুজ বন তৈরি করাও কিন্তু দরকার। জল, বায়ু দূষণমুক্ত রাখার জন্য সবাইকে সচেতন হতে হবে। পাশাপাশি জলের অপচয় কিন্তু বন্ধ করতে হবে। 8 দেখো, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ মানবতাবাদ এবং চিন্তাশক্তির বিকাশ করা। দীর্ঘদিনের অন্ধবিশ্বাস, কুপ্রথা কিন্তু ত্যাগ করতে হবে। ভাবনার বিকাশ ঘটিয়ে জ্ঞানকে বাড়াতে হবে এই বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। 9 দেখো, সর্বজনীন সম্পত্তি রক্ষা করা, অর্থাৎ সম্পত্তিগুলি রক্ষা করা এবং নিজেদের মধ্যে কিন্তু শান্তি বজায় রাখা, এগুলি হচ্ছে মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। যদি কেউ কোনো সম্পত্তি যেমন বাস, দালান কোঠা, সরকারি সম্পত্তি ক্ষতি করার চেষ্টা করে তবে তাকে কিন্তু বাধা দিতে হবে। 10 দেখো, সমষ্টিগত গতিবিধির পদোন্নতি করা, অর্থাৎ ব্যক্তিগত ও যৌথভাবে সমস্ত ক্ষেত্রে কিন্তু উৎকর্ষের জন্য সংগ্রাম, যাতে দেশ ক্রমাগত উপর দিকে উঠতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। 11 দেখো, শিশু শিক্ষার প্রতি নজর দেওয়া। তাহলে আগে কিন্তু ছিল এই 10টি মৌলিক কর্তব্য, কিন্তু পরে 2002 সালে, একটু আগেই বললাম 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে
এই শিশু শিক্ষার অর্থাৎ 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকার কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এই 11 নম্বর মৌলিক কর্তব্যটি যুক্ত হয়েছে, যেটা হচ্ছে শিশু শিক্ষার প্রতি নজর দেওয়া। দেখো, 6 বছর থেকে 14 বছর বয়স্ক সকল বালক বালিকাদের স্কুলে পাঠানো এবং তাদের লেখাপড়ার প্রতি যত্নবান হওয়া কিন্তু সকল পিতামাতারই কর্তব্য। এটি কিন্তু মৌলিক অধিকারে মৌলিক কর্তব্যের মধ্যে যুক্ত করা হয়েছে। পরে দেখো, এমসিকিউ এর প্র্যাকটিস সেট। যা যা বললাম এতক্ষণ সেগুলি থেকেই কিন্তু এই প্র্যাকটিস সেটটি তৈরি করা হয়েছে। সকলেই চেষ্টা করবে উত্তর দেওয়ার। তাহলে প্রথম দেখো, মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কোন পাঠে বর্ণিত হয়েছে? এ তৃতীয়, বি চতুর্থ, সি চতুর্থ এ এবং ডি পঞ্চম। তাহলে উত্তর হয়ে যাচ্ছে সি চতুর্থ এতে। 2 দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশাত্মক নীতির ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? এ রাশিয়া, বি আয়ারল্যান্ড, সি জার্মানি, ডি সুইজারল্যান্ড। তাহলে নির্দেশাত্মক নীতির ধারণাটি কিন্তু বলেছিলাম আইরিশ সংবিধান অর্থাৎ আয়ারল্যান্ডের সংবিধান থেকে গৃহীত হয়েছে। পরে দেখো, 3 বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে? এ 8টি, বি 9টি, সি 10টি এবং ডি 11টি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে ডি 11টি। বর্তমানে রয়েছে এই 11টি এবং আগে ছিল 10টি। তাহলে বর্তমানে 11টি। 4 দেখো, ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি গৃহীত হয়েছে এ রাশিয়া থেকে, বি আয়ারল্যান্ড থেকে, সি জার্মানি থেকে, ডি সুইজারল্যান্ড থেকে। এখানে কিন্তু একটু গন্ডগোল হয়ে যায়। দেখো, প্রথমে বলেছি কিন্তু মৌলিক, এখানে আছে মৌলিক কর্তব্য, এবার আর আগের একটা প্রশ্ন ছিল, সেখানে কিন্তু ছিল যে নির্দেশাত্মক নীতি অর্থাৎ রাষ্ট্র পরিচালনার যে নির্দেশাত্মক নীতি সেটা কোথা থেকে গৃহীত হয়েছে? তখন হয়ে গেছে আয়ারল্যান্ড থেকে অর্থাৎ আইরিশ বা আয়ারল্যান্ডের সংবিধান থেকে। আর মৌলিক কর্তব্যের ধারণাটি কিন্তু হয়ে যাচ্ছে রাশিয়া অর্থাৎ সোভিয়েত রাশিয়া থেকে। এটা কিন্তু খুব গন্ডগোল হয়ে যায়। 5 দেখো, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়? এ শরণ সিং কমিটি, বি অশোক মেহতা কমিটি, সি সরকারিয়া কমিশন, ডি বলরাম জাখর কমিটি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ শরণ সিং কমিটি। 6 দেখো, সংবিধানের কত নং ধারা রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিকে মৌল শাসন নীতি বলে ঘোষণা করেছেন? এ 36 নং ধারায়, বি 37 নং ধারায়, সি 38 নং ধারায় এবং ডি 39 নং ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি 37 নং ধারায়। পরে দেখো, 7 সংবিধান প্রদত্ত ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্যগুলি কত নম্বর অনুচ্ছেদের অন্তর্গত? এ 51 এ, বি 51 বি, সি 51 সি, ডি 51 ডি। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ 51 এ। আর দেখো, সংবিধানের কোন অংশে কল্যাণকর রাষ্ট্র এর ধারণাটি রূপায়িত হয়? এ প্রস্তাবনা, বি মৌলিক অধিকার, সি মৌলিক কর্তব্য, ডি নির্দেশাত্মক নীতি। তাহলে কল্যাণকর রাষ্ট্র এই ধারণাটি রূপায়িত হয়েছে ডি নির্দেশাত্মক নীতি। 9 দেখো, সংবিধানের অন্তর্গত যে অংশে পঞ্চায়েত গঠনের উল্লেখিত হয়েছে তা হলো এ মৌলিক অধিকার, বি মৌলিক কর্তব্য, সি নির্দেশমূলক নীতি, ডি কোনোটিই নয়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে নির্দেশমূলক নীতি। 10 দেখো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি হলো এ পরিবর্তনযোগ্য, বি অপরিবর্তনযোগ্য, সি উভয় প্রকার, ডি কোনোটিই নয়। তাহলে ভারতীয় সংবিধানের উল্লেখিত নির্দেশমূলক নীতিগুলি কিন্তু বি অপরিবর্তনযোগ্য।
11 দেখো, নির্দেশাত্মক নীতি সংক্রান্ত কত নং ধারায় কর্মের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে? এ 39 নং ধারায়, বি 40 নং ধারায়, সি 44 নং ধারায়, ডি 48 নং ধারায়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, 39 নং ধারায়। 12 দেখো, রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি হলো এ আদালত কর্তৃক গ্রহণযোগ্য, বি আদালত কর্তৃক গ্রহণযোগ্য নয়, সি কেবলমাত্র কয়েকটি নীতি গ্রহণযোগ্য, ডি এগুলির কোনোটিই নয়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে বি আদালত কর্তৃক গ্রহণযোগ্য নয়। 13 রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সম্বন্ধে আবেদন করা যায়। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি সম্বন্ধে আবেদন করা যায় এ হাইকোর্ট, বি সুপ্রিম কোর্ট, সি লোক আদালত, ডি কোনোটিই নয়। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কোনোটিই নয়। অর্থাৎ বলা হয়েছিল যে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কিন্তু নন জাস্টিসিয়াবল, অর্থাৎ আদালতে কিন্তু আমরা কোনো রকম মামলা করতে পারি না, তাই কোথাও কিন্তু আমরা কোনো কিছু আবেদন করতে পারবো না। তাহলে উত্তর হয়ে যাচ্ছে কোনোটি নয়। 14 দেখো, 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য শিক্ষার অধিকারকে কোন সালে মৌলিক কর্তব্যের তালিকাভুক্ত করা হয়েছে? এ 2000 সালে, বি 2001 সালে, সি 2002 সালে, ডি 2004 সালে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে। পরে দেখো 15 দরিদ্র ব্যক্তিদের বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় যে নীতি অনুসারে, তা হলো এ মৌলিক অধিকার, বি নির্দেশমূলক নীতি, সি বিধিবদ্ধ নীতি, ডি মৌলিক কর্তব্য। তাহলে উত্তর হয়ে যাচ্ছে দরিদ্র ব্যক্তিদের কিন্তু বিনা খরচে আইনি সহায়তা প্রদান করা হয় যে নীতি, সেটি হয়ে যাচ্ছে কিন্তু নির্দেশমূলক নীতি। 16 দেখো, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে বিরোধ সৃষ্টি হলে কোনটি বাতিল বলে গণ্য হয়? এ মৌলিক অধিকার, বি নির্দেশমূলক নীতি, সি উভয়ই বাতিল বলে গণ্য হয়, ডি উভয়ই বলবৎ হয়। তাহলে এখানে উত্তর হয়ে যাচ্ছে মৌলিক অধিকার। কেন সেটা বলছি, যে যদি কোনো ব্যক্তি মনে করে যে তার মৌলিক অধিকার খর্ব হচ্ছে বা ক্ষুণ্ণ করা হচ্ছে তখন সেই ব্যক্তি কিন্তু আদালতের কাছে দ্বারস্থ হতে পারেন। তাহলে আদালতের কাছে দ্বারস্থ হতে পারে। আর নির্দেশমূলক নীতি কিন্তু আদালত কর্তৃক বলবৎযোগ্য নয় বা গ্রহণযোগ্য নয়। কিন্তু মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে বিরোধ সৃষ্টি হলে কিন্তু মৌলিক অধিকারটি বাতিল হয়ে যায় এবং গণ্য হয় এই নির্দেশমূলক নীতি। তাহলে এখানে কোনটি বাতিল হয় বলেছে? বাতিল হবে মৌলিক অধিকার। আর যদি বলতো যে গণ্য হয় কোনটি, শুধু যদি বলতো যে গণ্য হয় কোনটি, তাহলে হয়ে যেত নির্দেশমূলক নীতি। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সবাইকে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং সাথে লাইক করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকেই থ্যাঙ্কস।